আসসালামু আলাইকুম। আজকে কিছু তথ্য শেয়ার করবো আপনাদের কাছে। অনেকে জানেন বা অনেকে জানে না। তো মূল বিষয়টা হলো যে এই তথ্যগুলো আমাদের দরকার কেন। আমি আগেও বলছি যে বাংলাদেশের আমলাদের দুর্নীতি বন্ধ না করতে পারলে এই বাংলাদেশ কখনোই আপনার স্বাবলম্বী হবে না। এবং এই গরিব অসহায় মানুষের আর্তনাদ, রাস্তায় ঘুমানো, খাবারের সংকট, মানবতার জীবনযাপন কখনোই শেষ হবে না। আপনি দেখেন একটা আমলা কয় টাকা বেতন পায়, অথচ একটা চাকরির জন্য একটা চাকরির জন্য কোটি টাকা সে আপনার ঘুষ দেয় কেন? সে জানে যে সরকারি ওই জায়গায় বসতে পারলে আমি হাজার কোটি টাকা দুর্নীতি করবো, কোনো সমস্যা নেই। আর দুর্নীতি ধরা পড়লে কি হবে? সাময়িক বরখাস্ত, ওএসটি করা হবে। তো এরকমই একজন সাবেক আমলা, সাবেক এনবিআর কর্মকর্তা আনোয়ার ইসলামের সাথে আনোয়ার হোসেনের কিছু তথ্য সময় টিভি ভাস করছে। তথ্যটা এতই ভয়াবহ, আপনি চমকে উঠবেন যে একটা এনবিআর এর কর্মকর্তা কি পরিমাণ দুর্নীতি করতে পারে। তো এই লোকেই কর্মকর্তা হিসেবে এত দুর্নীতি করতে পারে, তাহলে আরো যারা আছে রাঘব বল, তারা কি পরিমাণ দুর্নীতি করছে। এখন এই দুর্নীতি সরকার প্রতিহত না করে সরকার কয়েকদিন পর পর তেলের দাম বাড়াবে, ওই বিদ্যুৎ দাম বাড়াবে। কারণ কি, এখানে এমপি মন্ত্রীরা জড়িত থাকে। এই আমলাদের প্রোটেকশন দেওয়া হলো এমপি মন্ত্রীরা। তো এই আনোয়ার হোসেনের দুদকের একটা রিপোর্ট বের হয়েছে, সেটা হলো আপনার, আমি পড়ে শোনাচ্ছি। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর গবেষণা ও পরিসংখ্যান বিভাগের সাবেক মহাপরিচালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত জ্ঞাত আইন ও আয় বহির্ভূত হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। হাজার কোটি টাকার একটা কর্মকর্তা, এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে হাজার কোটি টাকার অভিযোগ দুর্নীতির, মানে আয় বহির্ভূত আপনার সম্পদের। তাহলে এই বিষয়ে সাংবাদিকরা মুখোমুখি হলে, সময় টিভি সাংবাদিকরা মুখোমুখি হলে তাকে কক্ষ থেকে বের করে দেয়। মানে এক প্রকার সাংবাদিক লাঞ্ছিত করে। তো পাওয়ার আছে, টাকা আছে, হয়তো বা এই সাংবাদিকও তো হুমকি যে এর বিরুদ্ধে রিপোর্ট করতে গেলে কেন সাংবাদিকরে টাকা টোকা দিয়ে অন্য লোক দিয়ে মেরে ফেলায়। চিন্তা করেন কি ক্ষমতা তার। পরিসংখ্যান বিভাগের সাবেক পরিচালক আনোয়ার হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। দুর্নীতির বিষয়ে অনুসন্ধানে সাংবাদিকরা তার মুখোমুখি হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বরং কক্ষ থেকে বের করে দেন। দুদক এবং বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানে তার সম্পদের বিষয় নিম্ন তথ্য উঠে এসছে। যেমন স্থাবর সম্পত্তি রাজধানী ঢাকার, চিন্তা করেন, রাজধানী ঢাকার মিরপুরে 35 একর জমি। একটা বলি, রাজধানী ঢাকা মিরপুরের মতন যা অভিজাত জায়গা, মিরপুরের জায়গা, মিরপুর তো স্বর্ণের দাম, তো ওখানে তার 35 একর জায়গা। আবার বলি, রাজধানী মিরপুরে 35 একর জায়গা, এক জায়গায় খোঁজ পাওয়া গেছে। বাণিজ্যিক ভবন মিরপুর এলিয়ান্স মোহনায় একটি বাণিজ্যিক ভবনে তার নামে 6টি ফ্লোর রয়েছে। এলিয়ান্স ভবনটা মানে একটা ডেভেলপার কোম্পানি। তো চিন্তা করেন, বাণিজ্যিক এলাকা, তো আপনার ফ্লোর রয়েছে, 6টি ফ্লোর রয়েছে, 18টি ফ্ল্যাট রয়েছে, যার মূল্য কয়েকশো কোটি টাকা। ফ্ল্যাট অন্য মিরপুর 6 নম্বর সেক্টরে তার একটি আলিশান ফ্ল্যাট সহ বিপুল পরিমাণ বেনামি সম্পত্তি তথ্য মিলেছে। দুর্নীতির বিরুদ্ধে চলমান কঠোর ব্যবস্থার অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন দুদক ইতিমধ্যেই এনবিআর কর্মকর্তাদের অস্বাভাবিক সম্পদ ও আয়কর নথির অসঙ্গতি খতিয়ে দেখতে শুরু করেছে। চিন্তা করেন ভাই, একটা কর্মকর্তা, তার সম্পদ এই পরিমাণ। আপনি চিন্তা করেন তো ভাই, যে বাংলাদেশ কেমনে উন্নয়নশীল রাষ্ট্র হবে। এখন এই সরকার, বর্তমানে সরকার, সে তো বলছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সে কি আসলে কি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স মানে কার্যকর করতে পারবে? আপনাদের কি মনে হয় যে একজন এনবিআর এর কর্মকর্তার বিরুদ্ধে এত টাকার অভিযোগ, এত টাকার দুর্নীতির অভিযোগ, বাকি তারা কি করতে পারে? আপনি চিন্তা করেন। এই হইল বর্তমান বাংলাদেশের সিচুয়েশন। অথচ আপনার বাংলাদেশের সংসদে যত আজুরা আলোচনা এটা হচ্ছে, এই দুর্নীতির লাগাম টেনে ধরবে এমন কোনো আলোচনা হয় না। সংসদে বলে আসবে শুনছে এক কথা, বাহিরে এসে সব শেষ। আপনার
ডিসি সরোয়ার যে নিজে মোবিল কোর্ট পরিচালনা করত, উনি শাহজালাল মাজারে এই যে শাহজালাল মাজার দান বক্স পেতে হাজার কোটি টাকার সম্পদ নামে বেনামে খাইতেছে, উনি বলছে এটার হিসাব দিতে হবে। চিন্তা করেন, এই হিসাব দিতে কেন চাইলো? হিসাব দেওয়ার কথা কেন বললো? ওনাকে বরখাস্ত বদলি মানে কি বলছে, বদলি করা হয়েছে, ওনাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এই হলো বাংলাদেশের বর্তমান সিচুয়েশন। আমাদের দেশে যতই আপনি ওই কথা বলেন, ক্ষমতায় গেলে সেই ওই, আর এখন বিএনপি সরকার তো এর আগে 3বার চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে। এবার কি দুর্নীতির সেই মানে তাদের যে আত্মসম্মান হারিয়েছে, তাদের যে মান মর্যাদা হানি হয়েছে, তার মানে ইতে কি উঠাবে, রিপ্লেস করবে, নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করে দুর্নীতিকে একেবারে চিরতরে নাই করে দেবে? আর আপনি বাংলাদেশ থেকে যখনই দুর্নীতি দূর হবে, তখনই বাংলাদেশের মানুষের ভাগ্য খুলবে। রাস্তাঘাট, কলকারখানা, আপনার যাবতীয় সব জায়গার সুযোগ সুবিধা মানুষ পাবে। এই দুর্নীতি বন্ধ না হলে সম্ভব না। এবং আমলাতান্ত্রিক যে ক্ষমতা, আমলাতান্ত্রিক যে ক্ষমতা, এইটাকে আপনার সীমিত করতে হবে। আপনি হিসাব করেন, একটা বিসিএস ক্যাডার পরীক্ষা দিয়ে কয় টাকা বেতন পায়? তার হাজার হাজার কোটি টাকার সম্পদ কেমনে হয়? আসে না? সে একটা বাড়ি কোটি কোটি টাকা দিয়ে বাড়ি করে, এটা সরকার কেন হিসাব নেয় না? সে এলাকায় এসা বিশাল হেডমালা হয়ে যায়, কেন হয়? এটা শুধু আমলাদের কাছে না, রাজনীতি যারা করে তারাও জড়িত, এমপি মন্ত্রীরা জড়িত, না হলে এটা করতে পারে না। তাই বলবো যে দুর্নীতির লাগাম টানতে হবে, নইলে অসম্ভব। যতই বলেন, যতই দেশপ্রেম দেখান, দুর্নীতির লাগাম না টানা পর্যন্ত দেশের অর্থনীতি ঠিক হবে না, কখনই হবে না। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া কি করেন, এটাই দেখার বিষয়। দুর্নীতির বিরুদ্ধে কতটুকু সে অগ্রসর হয় এবং কতটুকু সে প্রতিহত করতে পারে। আসসালামু আলাইকুম।